গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ফেরা পর্ব ৪। নতুন ধান উঠলে এই কষ্ট মনে থাকতো না। নুরুদ্দিন খেতে বসে হাসি মুখে বলে, অনুফা ৩ বেলা ভাত খায়, ঠিক না চাচি? ও, ফালাইয়া ছড়াইয়া খায়, ঠিক না চাচি? হ, নিখিল সাহেবের তো আর পয়সার অভাব নাই। বিকেলের দিকে নুরুদ্দিন তার মাছ মারার সাজ সরঞ্জাম নিয়ে বের হয়। বাড়ির পিছনের মজা খালটাতে ১০ একলার বড়শি পোতা আছে। বড়শিগুলোর মাথায় জ্যান্ত লাটি মাছ। লাটি মাছের কান বড় শক্ত। এই অবস্থাতেও সে ১০-১২ ঘন্টা বেঁচে থাকে। নুরুদ্দিনের কাজ হচ্ছে লাটি মাছগুলি মরে গেল কিনা তাই দেখা। মরে গেলে সেগুলো বদলে দিতে হয়। মাছ কিন্তু ধরা পড়ে না। জংলা ভিটায় এই পরিশ্রম করলে রোজ ২-৩টা মাছ ধরা পড়ত। নুরুদ্দিনের বড় ইচ্ছা জঙ্গল ভিটায় যেতে, সাহসে কুলায় না। একটা ফর্সা হাতের ছবি চোখে ভাসে, হাত ভর্তি কারো লাল রঙের চুড়ি। এত লাল চুরি হয় নাকি? আমিন ডাক্তারের স্কুলে যাওয়াও নুরুদ্দিন বন্ধ করে দিয়েছে। সারা সকাল বসে বসে সরেয়া করে চেঁচাতে খুব খারাপ লাগে। এর চেয়ে সরকার বাড়ির জলমহালের কাছে ঘোরাঘুরি করলে পদকই দেখা যায়। জলমহাল এবছর মাছে ভর্তি। পরপর ৩ বছর পাইল করা হয়েছে। সাধারণত পানি বেশি হলে মাছ কমে যায়। এবছর হয়েছে উল্টা। নরহরি দাস বলেছে, এত মাছ সে কোনো জলমহালে দেখেনি। নুরুদ্দিন সারা সকাল জলমহালের পাশে বসে থাকে। সরকাররা মাছ ধরার খুব বড় আয়োজন করেছেন এই বছর। তাদের ছোট জামাই আসবেন বলে শোনা যাচ্ছে। ছোট জামাই গান বাজনায় খুব উৎসাহী। জামাই আসলে নিশ্চয়ই কানা নিবারণতে আনা হবে। ২ বছর আগে তিনি যাত্রা গান আনিয়েছিলেন, বৈকণ্ঠের দল। পালার নাম মীনা কুমারী। ৩ রাত যাত্রা হয়েছিল। সেই ৩ রাত সোহাগীর কারো চোখে ঘুম ছিল না। ছোট জামাই আসার খবর হলে সোহাগীতে একটা চাপা উত্তেজনা বিরাজ করে। এবার তেমন হচ্ছে না। পেটে ক্ষুধা নিয়ে গান বাজনার কথা ভাবতে ভালো লাগে না। আজরফ ফিরল আশ্বিন মাসে। শরীফার ধারণা আজরফ খালি হাতে আসেন। বেশ কিছু টাকা পয়সা এনেছে। তার ধান বিক্রির টাকা আমিন ডাক্তারের কাছে। শরীফা চেয়ে চিনতে কিছু এনেছে। সেই টাকার প্রায় সবটাই রয়েছে, খরচ হয়নি। শরীফা ভেবেছিল আজরফ আসামাত্র ধান টান কিনবে, খাওয়ার কষ্ট দূর হবে। আজরফ সেরকম কিছুই করছে না। অন্য সবার মতো ঘোরাঘুরি করছে জলমহালে কাজ করবার জন্য। একদিন শরীফা বলেই ফেলল, টাকা পয়সা কিছু আনছস? কত টাকা আছে? কিছু ধান টান কিছু কিনন দরকার। নুরা ভাত খাইতে পারে না। এই কয়দিন যখন গেছে বাকি দিনও যাইব। জমা টেহা দিয়া তুই করবি কি? জমি কিনবাম। অভাবের লাগেন হস্তায় জমি বিক্রি হইতাছ। আজরফ সারাক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে। তাকে ভরসা করে বিশেষ কিছু জিজ্ঞাসাও করা যায় না। কখন কি করবে বাড়িতে কিছুই বলে না। আমিন ডাক্তার একদিন এসে বলল, আজরফ নৌকাটা তো খুব ভালা কিনছে দোস্তাইন। শরীফ আকাশ থেকে পড়েছে। নৌকার কোনো কথাই সে জানে না। আজরফ, তুই নি নাও কিনছস? হ। কই কিছু তো কস নাই। কনের কি আছে? সরকার বাড়িতে আজরফ রোজ দুবেলা যাচ্ছে।
যেন জলমহলের কাজের উপর তার বাঁচামরা নির্ভর করছে। সরকারদের অনেক লোক দরকার। মাছ মোহনগঞ্জ নিয়ে পৌঁছান, নীলগঞ্জ নিয়ে যাওয়া, মাছ কাটা, মাছ শুকানোর কাজের কি অন্ত আছে? কিন্তু কাজ পাওয়াটাই হচ্ছে সমস্যা। নিজাম সরকার সোহাগীর লোকদের কাজ না দিয়ে অন্য গ্রামের লোকদের কাজ দিচ্ছেন। এর পিছনে তার নিজস্ব যুক্তি আছে। অন্য গ্রামের লোকদের কাজের সময়ে একটা কড়া কথা বললে কিছু যায় আসে না, কিন্তু নিজ গ্রামের লোকদের বেলায় তা করা যাবে না। এদের সঙ্গে নিত্যদিন দেখা হবে। এরা যদি মনের মধ্যে কিছু পুষে রাখে সেটা তো খারাপ। নিজাম সরকার অবশ্য আজরফকে কাজ দিলেন, মাছের নৌকা নিয়ে নীলগঞ্জ যাওয়া, রাইতে যাওয়া হইবা, সকালে ট্রেনের আগে নিয়া পৌঁছাইবা। পারবা তো? পারবাম। তোমারে অবশ্য দেখে মনে হয় পারবা। তোমার বাপের বদ স্বভাব তোমার মধ্যে নাই। তোমার বাপ আছে অহন কই? ঢাকা জেলায় নরসিংদী। বুঝলা আশরাফ, গরুর যে গু তারও একটা গুণ আছে, তোমার বাপের হেইডাও নাই। আজরফের সঙ্গে আমিন ডাক্তারেরও চাকরি হয়, হিসাবপত্র রাখা। হিসাব রাখার জন্য মোহনগঞ্জ থেকে একজনকে আনা হয়েছে। সেই লোক অতিরিক্ত চালাক। আমিন ডাক্তারকে চাকরি দেওয়ার সেটাও একটা কারণ। আমিন ডাক্তার এখন আর ডাক্তারি করে না। যদিও রোগী এখন প্রচুর, কিন্তু কেউ টাকা পয়সা দিতে পারে না। ওষুধ পর্যন্ত বাকিতে কিনতে হয়। আমিন ডাক্তারের ওষুধের বাক্সও খালি। ওষুধ কিনে জমিয়ে রাখবে, সে পয়সা কোথায়? আমিন ডাক্তার এখনও খেতে যায় চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির খাওয়া আর আগের মতো নয়। সকালবেলা রুটি হয়, রাতের বেলাতেই শুধু ভাত। বউটি কুণ্ঠিত হয়ে থাকে। বড় শরম লাগে এইসব খাওয়াইতে। না মা না, শরমের কিছু নাই। এরার অবস্থা আর আগের মতো নাই। জমি বিক্রি করতেছে। কও কি মা, খাস জমি? লিচু বাগানটা বেচতাছে, কিছু খাস জমিও যাইব। কে নেকে? সরকাররা? যে না, মতি মিয়ার ছেলে আজরফ, সেই রকম শুনতাছি। বড়ই অবাক হয় আমিন ডাক্তার। সেই রাত্রেই মতি মিয়ার বাড়িতে উপস্থিত হয়। আজরফ, জমি কিনতাছ শুনলাম। যে চাচা, কস কি বেটা? সবটি টাকা একসাথে দিতাম পারতাম না, দুইবারে দিবাম। কত টাকা আছে রে তোর আজরফ? আজরফ যেন শরীফা শুনতে না পায় সেভাবে নিচু স্বরে টাকার অঙ্কটা বলে। আমিন ডাক্তারের মুখ হা হয়ে যায়। দীর্ঘদিন মতি মিয়ার কোনো খোঁজ নেই। শরীফার কান্নাকাটিতে আমিন ডাক্তার নরসিংদীর যাত্রা পার্টির অধিকারীকে একটা চিঠি দিয়েছে। 10 দিনের মধ্যে তার উত্তর এসে হাজির। কি সর্বনাশ! মতি মিয়া নাকি 300 টাকা চুরি করে পালিয়ে গেছে। আমিন ডাক্তার চিঠির কথা চেপে গেল। শরীফার সঙ্গে দেখা হলেই মুখ কালো করে বলে, সিডির উত্তর তো অহনো এল না, বুঝলাম না বিষয়টা। শম্ভুগঞ্জেও চিঠি লেখা হয়, সেখান থেকেও উত্তর আসে না। কাজকর্মে উজান দেশে যারা গিয়েছিল সবাই ফিরে এসেছে। মতি মিয়ার কথা কেউ কিছু বলতে পারে না। শরীফা খুব চিন্তিত, আজে বাজে স্বপ্ন দেখে। রাতে ভালো ঘুম হয় না। সংসারের কাজকর্মেও মন বসে না। তবু যন্ত্রের মতো সব কাজ করতে হয়। আজরফ ভর দিয়ে চলার জন্য লাঠি বানিয়ে দিয়েছে। সেটি বগলের নিচে দিয়ে সে ভালোই চলাফেরা করতে পারে। রহিমা মারা যাওয়ায় এখন সে কিছুটা নিঃসঙ্গ অনুভব করে। রাগারাগির জন্য হলেও হাতের কাছে একজন কেউ দরকার। আজরফ এমন এক ছেলে যাকে 10টা কথা বললে একটার উত্তর দেয়। তার বেশিরভাগই উত্তর হাঁ হুঁ জাতীয়। আর নুরুদ্দিনের তো দেখাই পাওয়া যায় না। রাতের বেলাও সে মায়ের সঙ্গে ঘুমোতে আসে না, একা একা বাংলা ঘরে শোয়। এটুকু ছেলের একা একা শোয়ার দরকারটা কি? কিন্তু শরীফার কথা কে শুনবে?
নীলগঞ্জে শনিবার হাট বসে। সেই হাটে মতি মিয়ার সঙ্গে নঈম মাঝির হঠাৎ দেখা। নঈম মাঝি বেশ কিছুক্ষণ চিনতেই পারেনি। হাত পা ফোলা ফোলা, মাথা সেই কুকরানো বাবরি চুল নেই, মুখ ভর্তি দাড়ি। খালি গায়ে একটা চায়ের স্টলের সামনে চুপচাপ বসে আছে। কেডা, মতি মিয়া না? মতি মিয়া মুখ ঘুরিয়ে নিলিপ্ত স্বরে বলল, মঈম, বালা আছো? ও মতি ভাই, তুমি এখানে করোটা কি? চা খাইলাম। বালা চা বানায়। শৈলা খারাপ নাকি মতি ভাই? তুমি না শম্ভুগঞ্জে আসিলা? যাত্রার চাকরিটা নাই। করো কি তুমি অখন? করি না কিছু, গান বান্দি। বাড়িত যাইতা না? লও আমার সাথে। লাও লইয়া আইছি। না, অহন যাইবা না তো কখন যাইবা? অহন একটু অসুবিধা আছে। কি অসুবিধা? বাড়ির বেহেই চিন্তা করতাছে। মতি মিয়া খানিকক্ষণ চুপচাপ থেকে থেমে থেমে বলল, একটা শাদি করছি নঈম। নঈম মাঝির মুখে কথা সরে না। বলো কি মতি মিয়া, কবে করলা? মাস 2 হইল। তা যোগ করলা তুমি মতি ভাই? মতি মিয়া ইতস্তত করে কইল, কেউরে হুনায়ও না, তোমার আল্লাহ দোহাই। নঈম মাঝি কাউকে বলল না, শুধু আজরফকে বলল, পাঁচকান করিস না আজরফ, নিজে গিয়া দেখ আগে। তোর মারে হুনাইস না, মাইয়া মানুষ বেহুদা চিল্লাইব। আজরফের কোনো ভাবান্তর হয় না, যথানিয়মে কাজকর্ম করে। তারপর একদিন বাসার চাটাই দিয়ে রহিমার ঘর ঠিকঠাক করতে থাকে। শরীফের কাছে সমস্ত ব্যাপারটি খুব রহস্যময় মনে হয়। হঠাৎ কাজকর্ম ফেলে ঘর দোয়ার ঠিক করার কি দরকার? নুরুদ্দিনকে ডেকে জিজ্ঞাসা করে, ঘর দোর ঠিকঠাক করে যে, বিষয়টা কি? আমি কি জানি, তুই গিয়া জিগা। তুমি গিয়া জিগাও, আমার ঠেকা নাই। শরীফার নিশ্চিত ধারণা হয় আজরফ সম্ভবত বিয়ে করতে চায়। বিয়ে করতে চাওয়াটা দোষের কিছু না, কিন্তু সবকিছুই তো একটা সময় অসময় আছে। চাইলে তো আর বিয়ে দিয়ে দেওয়া যায় না। দেশ জুড়ে আকাল। ঘরের মানুষটার কোনো খোঁজ নাই। টাকা পয়সা অবশ্য আছে, ভালোই আছে। ধান বেচা টাকা, উজান দেশ থেকে নিয়ে আসা টাকা। এদিকে সরকাররাও নিশ্চয়ই ভালো দিচ্ছে। গরুর মতো যে খাটে তাকে দিবে না, কিন্তু টাকা থাকলেই বিয়ে করতে হবে। শরীফা বড়ই চিন্তিত বোধ করে। পরামর্শ করার লোক নেই। রহিমা থাকলে এই ঝামেলা হতো না। একদিন নঈম মাঝির বউ এসে বলল, আজরফরে দেখি চৌধুরী বাড়ির কোনায় কোনায় ঘুরে, একটু খেয়াল রেখো। কথা সত্যি হলে খুবই ভয়ের কথা। চৌধুরী বাড়ির কোনো মেয়েকে মনে ধরলেও তা মুখ ফুটে বলা উচিত না। শরীফা কায়দা করে জানতে চায় ব্যাপারটা। আজরফকে ভাত বেড়ে দিয়ে হঠাৎ বলে, চৌধুরী বাড়ির মাইয়াল্লাহান মাইয়া পাইলে বউ করতাম। আজরফ নিরুত্তর। হলদিল্লাহান শৈলের রং। আজরফকে দেখে মনে হয় না সে কিছু শুনছে। চৌধুরী বাড়ির ছোট মায়েদারে দেখছস নি আজরফ? না। শরীফার ঠিক বিশ্বাস হয় না, বড়ই অস্বস্তি হয় তার। তারপর একদিন যখন আজরফ হঠাৎ ঘোষণা করে আগামীকাল ভোরে সে নুরুদ্দিনকে নিয়ে নীলগঞ্জে যাবে তার বাবাকে আনতে, তখন সন্দেহ ঘনীভূত হয়। হঠাৎ বাপের খোঁজ বের করে আনবার জন্য যাওয়া কেন? আর নুরুদ্দিনের জন্যই বা নতুন গেঞ্জি কেনা হলো কেন? নতুন গেঞ্জির দরকারটা কি ছিল? মতি মিয়ার বউটির নাম পরী। মেয়েটির বয়স খুবই কম এবং বড়ই রোগা। কথা বলে উজান দেশের মানুষদের মতো টেনে টেনে। নুরুদ্দিন খুব অবাক হলেন। সে ভাবতেও পারেনি এরকম আশ্চর্য একটা ব্যাপার তার জন্যে অপেক্ষা করছে।
পরি নুরুদ্দিনের হাত ধরে তাকে পাশে বসালো এবং টেনে টেনে বলল, ছোট মিয়ার গালে একটা লাল তিল, দেখছনি কাণ্ড। গালের লাল তিল একটা যে চোখে পড়ার মতো জিনিস নুরুদ্দিন তা স্বপ্নেও ভাবেনি। তার লজ্জা করতে লাগলো। চা খাইবা ছোট মিয়া? চা বানাই, নতুন খেজুর গুড়ের চা। নুরুদ্দিনের মতো বাচ্চা ছেলেকে চা খাওয়ানোর জন্য কেউ সাদাসাদি করে, তার বিস্ময়ের সীমা রইল না। সে লজ্জিত মুখে চোখ ঘুরিয়ে ঘর বাড়ি দেখতে লাগলো। দেখার মতো কিছু নেই। ছোট্ট এক চিলতে ঘর, এক প্রান্তে দড়ির একটা খাটিয়ায় কাঁথা বালিশ, ঘরের অন্য প্রান্তে একটা হারমোনিয়ামের উপর একজোড়া ঘুঙুর। চা বানাতে বানাতে পরি বলল, নাচনিওয়ালি ছিলাম বুঝছনি ছোট মিয়া, হইলাম ঘরওয়ালি। মতি মিয়া ধমক দিল, আহ, কি কও? কেন, তোমার শরম লাগে? পুরান কথার দরকারটা কি? পরি খিলখিল করে হাসতে লাগল। ফেরবার পথে মতি মিয়া গম্ভীর হয়ে রইল। তাকে বড়ই চিন্তিত মনে হলো। কিন্তু পরীর ভাবভঙ্গি খুব স্বাভাবিক। নৌকার অন্য প্রান্তে নুরুদ্দিনের সঙ্গে সে ক্রমাগত কথা বলে যাচ্ছে। এটা হুন বেড়াম, ঘাস পোতা? ঘাস পোতা আবার কেমন নাম? ভাটি অঞ্চলে পানি পড়ে, সময় কখন হয়? তোমরা জংলাবাড়ির ভিটাতে তুমি নাকি একটা পেত্তুনি দেখছিলা, হাতে লাল ছুরি, কথাটা কি সত্য? চৌধুরী বাড়ির একটা পুলার নাকি মাথা খারাপ, কে বেশি ধনী, চৌধুরীরা নাকি সরকাররা? মতি মিয়া তেমন কোনো কথাবার্তা বলল না। বড় গাং থেকে ছোট গাঙে নৌকা ঢুকবার সময় শুধু বলল, জমির কাজকাম শুরু করন দরকার। আজব বলল, আপনি আর যাইতেন না শম্ভুগঞ্জ? দূর, গান বাজনা সায়রন দিছি, পোষায় না। আজরফ কিছু বলল না। মতি মিয়া নিজের মনেই বলল, ঘর সংসার দেখুন দরকার, গান বাজনায় কি এই পেট ভরে? ভাত কাপড়টা আগে, বুঝছস? নৌকা সোহাগীর কাছাকাছি আসতেই মতি মিয়া উসফুস করতে লাগলো, আমরা যে আসতাছি তোর মাই জানে? না। কিছুই কস নাই? না। মা বুদে লাকি, বড় চিন্তার কথা আজরফ, কামটা ঠিক হইল না। আমি ভাবছি তোর মা বোধ হয় নেওনের লাগি পাঠাইছে। মতি মিয়া গম্ভীর হয়ে তামাক টানতে লাগলো। নৌকা ঘাটে আসা মাত্র আজরফকে বলল, আমিন ডাক্তারের সাথে একটা জরুরি কথা ছিল, কথাটা সাইডা আইতাছি, তোরা বাইর যা। আজরফ কিছু বলার আগেই মতি মিয়া সরকার বাড়ির আমবাগানে অদৃশ্য হয়ে গেলে। শরীফার স্তম্ভিত ভাব কেটে যেতেই সে চেঁচাতে শুরু করল। সন্ধ্যাবেলাটা কাজকর্মের সময়, তবু তার চিৎকারে ভিড় জমে গেল। এমন ব্যাপার সোহাগীতে বহুদিন হয়নি। মতি মিয়া কোত্থেকে এক মেয়ে নিয়ে হাজির হয়েছে। সেই মেয়ের লজ্জা শরম কিছু নেই, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড সে নির্বিকার, যেন কিছুই হয়নি। শরীফার চিৎকার সম্পূর্ণ অপেক্ষা করে সে ভর সন্ধ্যায় গা ধুতে গেল। হ্যারিকেন হাতে তার পিছু পিছু গেল নুরুদ্দিন। গাঙের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বলল, আমারে না দেখলে চিল্লানিটা কিছু কমবো। কি কও নুরুদ্দিন? চিৎকার অবশ্য কমল না। পরি ফিরে এসে দেখে শরীফা নিজের মাথার চুল ছিঁড়ছে। নঈম মাঝির বউ তাকে সামলাবার চেষ্টা করছে। পরি বলল, এখন চিল্লাইয়া তো কোনো লাভ নাই, চিল্লাইলে কি হইব কন আপনি? আমি এইখানেই থাকবাম, আমার যাওনের জায়গা নাই। শরীফা পরপর দুদিন না খেয়ে থাকল। খুন খুন করে কাঁদল 5 দিন, তারপর ঝরে পড়ে গেল। এই সময়ে পরি সম্পর্কে তার ধারণা হলো মেয়েটি খারাপ না। মতি মিয়ার মতো একটা অবদার্থের হাতে পড়ল কে জানে। নুরুদ্দিনকে এখন আর লাল চাচির কাছে ভাত খেতে যেতে হয় না। পরি শুধুমাত্র নুরুদ্দিনের জন্যই ভাতের ব্যবস্থা করেছে। অবশ্য লাল চাচি কিছুদিন হলো বাচ্চা রেখে চলে গেছে বাপের বাড়ি। সিরাজ মিয়া আরেকটা বিয়ে করেছে।
এই বউটি বোকাশোকা, বড় আদর করে লাল চাচির ছেলেকে। ছেলেটি তবু রাত দিন ট্যাটা করে। এই বউটি নুরুদ্দিনকে খুব আদর করে। নুরুদ্দিনকে দেখলেই বলে, লাড্ডু খাইবা? তিলের লাড্ডু আছে। নুরুদ্দিন না বললেও সে এনে দিবে। কাজে কর্মে সে লাল চাচির চেয়েও অনাদি। এই বউটিকেও নুরুদ্দিনের খুব ভালো লাগে। সরকার বাড়ির জলমহলে মাছ মারবার জন্য একদিন সকালে একদল কৈবত এসে হাজির। সর্বমোট ৬০টি নৌকার বিরাট একটা বহর। স্থানীয় কৈবতরা ধারণাও করতে পারেনি বাইরের জেলেদের মাছ ধরার ব্যবস্থা দেওয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় কৈবতদের প্রধান নরহরি দাস ছুটে এল। নীরম সরকার গম্ভীর হয়ে বললেন, তোমরার কাছে মাছ ধরার বড় জালই নাই, তোমরা মহালের মাছ দিয়া কি ধরবা কি দিয়া? এইটা কোনো কথা কইলেন সরকার সাহেব? মাছ ধরার হামরার কাম আর জাল থাকতো না? আসল কথাটা কি চৌধুরী সাহেব? আসল কথা নকল কথা কিছু নাই নরহরি। নিজে গ্রামের লোক দিয়া আমি কাম করাইতাম না। আমরা দোষটা কি করলাম? সারা বছর জলমহালে দেখশুন করলাম, এখন পোলাপান লইয়া কই যাই? নরহরি দাস হাউমাউ করে কাঁদতে লাগল। বিদেশি কৈবত দলটি রাতারাতি জলমহলের পাশে ঘরবাড়ি তুলে ফেল। গাবের পাশে জাল ভিজিয়ে প্রকাণ্ড সব জাল রোদে শুকাতে লাগল। ওদের মেয়েরা উদম গায়ে শিশুদের দুধ খাওয়াতে খাওয়াতে এমনভাবে হাঁটাচলা করতে লাগলো যেন এই জায়গায় তারা দীর্ঘদিন ধরে আছে। রাতারাতি নতুন বসতি তৈরি হলো। হাঁস মুরগি চড়ছে, গরু দোয়ান হচ্ছে। সন্ধ্যার পর খোলা জায়গায় আগুন জ্বালিয়ে গান বাজনার আয়োজনও হলো। ঢোল বাজতে লাগলো মধ্যরাত পর্যন্ত। নরহরি দাস তাদের সঙ্গে আলাপ করে সুবিধা করতে পারল না। সরকার বাড়ির সঙ্গে নরহরির কি কথা হয়েছিল তা তারা জানতে চায় না। তাদের ৪ মাসের কড়ায় আনা হয়েছে, মাছের ৩০ ভাগ নিয়ে মাছ ধরে দিবে, এটাই একমাত্র কথা। নরহরির যদি কিছু বলবার থাকে তাহলে তা সরকার বাড়ির সঙ্গেই হওয়া দরকার, তাদের সঙ্গে না। মঙ্গলবার সকালবেলা কৈবতদের কুমারী মেয়েরা এলোচুলের জলমহলে নেমে পুজো দিল। পূজার ফলস্বরূপ অসম্ভব মাছ ধরা পড়বে। মাছ মারায় কোনো রকম বিঘ্ন উপস্থিত হবে না। প্রথম যে মাছটি ধরা পড়ল সেটা একটি দৈত্যাকৃতি কাতল। ডালাই সিঁদুর, ফুল এবং কাতলটি সাজিয়ে পাঠানো হলো সরকার বাড়ি। ঘন ঘন উলু পড়তে লাগলো নতুন কৈবত পাড়ায়। মাছ মারা শুরু হয়েছে পুরোদমে। মাছ খলার পাশে একটা চালাখল তৈরি হয়েছে। আমিন ডাক্তার সেখানে খাতা পেন্সিল নিয়ে সারাদিন বসে থাকে। কৈবতরা চিৎকার করে হিসাব মিলায়, ১ করি ১, ২ করি ২, ৩ করি ৩, রাখ ৩, রাখ ৩, রাখ ৩, ৪ করি ৪, ৫ করি ৫, ৬ করি ৬, রাখ ৬, রাখ ৬, রাখ ৬। আমিন ডাক্তারের ব্যস্ততার সীমা নেই। কত মাছ ধরা পড়ল, কত গেল, আর কত মাছ পাঠানো হলো খোলায় সহজ হিসাব নয়। না খাওয়ার পর্যন্ত সময় নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা চৌধুরী বাড়ির মতো নয়। খাবার দেওয়া হয় বাংলা ঘরে। একটা কামলা এসে ভাত দিয়ে যায়, মোটা চালের ভাত আর খেসারির ডাল। মেয়েরা কেউ পর্দার ফাঁক দিয়ে লক্ষ্য করে না। এই ব্যবস্থা আমিন ডাক্তারের ভালো লাগে। মেয়েরা কেউ পর্দার ফাঁককে লক্ষ্য রাখছে জানলে তৃপ্তি করে খাওয়া যায় না। এখানে সে ঝামেলা নেই, নিশ্চিন্ত মনে খাওয়া যায়। তবু প্রতিবারেই খেতে বসার সময় চৌধুরী বাড়ির কথা মনে পড়ে। শেষ দিন যখন খেতে গেল তখন খুব ভালো খাওয়া দাওয়ার আয়োজন। মাঝখানে চৌধুরী সাহেব এসে খোঁজ নিয়ে গেলেন। শেষ কয়টা দিন তোমার কষ্ট হইল ডাক্তার? সময়টা আমার খারাপ পড়ছে, কি করবা কও? না না চৌধুরী সাহেব, কি কন আপনি? কোনোদিন চিন্তাও করছি না আমার বাড়ির অতিথি ৪ পদের নিচে খানা খাইব। চৌধুরী সাহেব কিছুক্ষণ থেকেই চলে গেল। খাওয়া দাওয়ার শেষে বউটি যথারীতি মিষ্টি গলায় বলল, পেট ভরছে ডাক্তার চাচা? আমিন ডাক্তারের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় খুব বলল, খুব খাইছি মা। বসেন,
পান আনতে গেছে। আমিন ডাক্তার থেমে থেমে বলল, অনেক ভদ্রলোক দেখছি মা এই জীবনে, কিন্তু চৌধুরীর মতো ভদ্রলোক দেখলাম না। বউটি অনেকক্ষণ কোনো কথা বলল না। আমিন ডাক্তার চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছে। তখন শান্ত গলায় বলল, ডাক্তার চাচা, আমার বিয়ার সময় এরা কিন্তু কয় নাই ছেলেটা পাগল। 6 বছর বিয়া হইছে, কিন্তু আমারে বাপের বাড়ির যাইতে দেয় না। আমার বাপ চাচা গরিব মানুষ, তারা কি করব কন? আমিন ডাক্তার স্তব্ধ হয়ে বসে রইল। বউটি মনে হয় কাঁদছে। আমিন ডাক্তার থেমে থেমে বলল, মা, আমি খাস মনে দোয়া করতাছি, ছেলেটা ভালা হইয়া যাইব, মাথার দোষ থাকতো না। তুমি দেখবা, নিজেই দেখবা। ঘর থেকে বেরোবার পরপরই পাগল চেঁচাতে লাগল, এই শালা আমিন, সোরা আমিন, তরে আজই খুন কইরা ফাঁসি যাইবাম। শালা তোর একদিন কি আমার একদিন। আমিন ডাক্তার জলমহলে ফিরে এসে দেখে তার ঘরে আজরফ বসে আছে। কিরে আজরফ, কোনো খবর আছে? জেনা চাচা, বাজান আবার গেছে গিয়া। কস কি, কই গেছে? জানি না। আজরফ চলে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমিন ডাক্তার দেখল আজরফের চোখ ভেজা। বিষয় কি আজরফ, কি হইছে? জমি কিনার লাগিন যে টাকা পয়সা আছিল, বাজান সব লইয়া গেছে, পাতিলের মধ্যে আসিল। কান্দিস না আজরফ, বেড়া মানুষের কান্দন ঠিক না, চোখ মোছ। আজরফ শার্টের হাতায় চোখ মুছল। নুরুদ্দিনের লাল বড়শিতে প্রকাণ্ড একটা রুই মাছ ধরা পড়েছে। লাল বড়শিগুলোর বোয়াল মাছ ছাড়া অন্য কিছু ধরা পড়ে না। এই রুই মাছটার মরণ দশা হয়েছিল। খালের পাশে প্রচণ্ড দাপাদাপি শুনে পড়িয়ে গিয়ে এসে দেখে এই কাণ্ড। দুজনে মিলে মাছ টেনে তুলতে পারে না। লাল বড়শির টুইন সুতা ছিঁড়ে যাচ্ছে না কেন, সেও এক রহস্য। হইচই শুনে শরীফা বেরিয়ে আসলো, চোখ কপালে তুলে বলল, মাছ কই পাইছস? এই নুরা। নুরুদ্দিন হাঁপাচ্ছে, কথা বলার শক্তি নেই। এই ছাড়া মাছ কই পাইছস? বড়শি দিয়ে ধরবাম। এই মাছ তুই বড়শি দিয়ে ধরছস? কি কস তুই? নুরুদ্দিন জবাব দিল না। পরি হাসি মুখে বলল, আইস খুব ভালা খানা করবাম। আজরফে কইয়াম চাইডা পোলায় চানান্ত। কি কস নুরা? নুরুদ্দিন সব কয়টা দাঁত বের করে হাসে। শরীফা গলা উঁচে ডাকে, আজরফ, ও আজরফ, উঠে আয়। আজরফ সারা রাত নৌকা চালিয়ে মাছ নিয়ে যায় নীলগঞ্জে। দিনের বেলা পড়ে পড়ে ঘুমায়। ডাকাডাকি শুনে সে বাইরে এসে অবাক, অত বড় মাছ কই পাইছস নুরা? লাল বড়শি দিয়া ধরছি। কস কি নুরুদ্দিন? পরি হাসতে হাসতে বলল, মাছটার কপালে মৃত্যু লেখা ছিল, বুঝছো আজরফ? অহন যাও, কিছু ভালা মন্দ রান্ধনের জোগাড় করো, চাইডা পোলায় চালানতে পারবা? আজরফ গম্ভীর মুখে বলল, মাছটা নীলগঞ্জ লইয়া যাইবাম, 15 টাকা দাম হইব মাছটা। নুরুদ্দিন ঘাড় বেঁকিয়ে বলল, এ মাছ আমি বেচতাম না ভাই সাহেব। আমরাও তো বড় মাছ দিয়ে কি করবাম, বেকুবের মতো কথা কস, ঘরে একটা পয়সা নাই। কানকই দড়ি বেঁধে আজরফ মাছ গাঙের পানিতে ছেড়ে রাখল। নৌকা ছাড়বে আসরের ওয়াক্তে, যতক্ষণ পারা যায় মাছ জিয়ে রাখা। নুরুদ্দিন কোনো কথা বলল না। আজরফ আবার কাঁথা গায়ে দিয়ে ঘুমাবার আয়োজন করছে, তখন নুরুদ্দিন চাপা স্বরে বলল, ভাই সাহেব, মাছ আমি বেচতাম না। আজরফ বহু কষ্টে রাগ সামলে বলল, এক চর দিয়ে দাঁত ফালাইয়া দিবা, এক কথায় 100 বার কস। আজরফ আছরের আগে মাছ আনতে গিয়ে দেখে খুঁটিতে মাছ বাঁধানে। নুরুদ্দিনেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটিতে পরীর হাত আছে বোঝাই যাচ্ছে। আজরফ লক্ষ্য করল পরী মুখ টিপে হাসছে। আজরফ নীলগঞ্জে যাবার জন্য তৈরি হচ্ছে, তখন পরী বলল,
কয়েকটা টাকা রাইখা যাওয়া জরফ। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ফেরা পর্বচার। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।